ইন্ডিয়া আমার মুক্তিযুদ্ধটাকে, আমার মহান মুক্তিযুদ্ধটাকে ছিনতাই করে নিয়ে আমাকে একটা করদ রাষ্ট্র করতে চেয়েছিল। কেন করদ রাষ্ট্র করতে চেয়েছিল? যে পাকিস্তান থেকে এই অংশ যদি আলাদা হয়ে যায়, যেহেতু কাশ্মীরের একটা অংশ আজাদ কাশ্মীর হিসাবে পাকিস্তান দখল করে ফেলছিল, সেই জন্য সে এই টিকটা নিল আমাদেরকে আলাদা করে। এবং সেটাই দেখেন, এই যে দীক্ষিতের একটা বই আছে লিবারেশন অ্যান্ড বিয়ন্ড, পড়ে দেখেন, ওখানে লেখা আছে শেখ সাহেব চায়নি ইন্ডিয়ার সৈন্য চলে যাক। ইন্ডিয়া যখন যেভাবে ইচ্ছা আমাদেরকে ইউজ করছে, এবং এই ইউজ করার জন্য বিভিন্ন মেকানিজম আছে, কিন্তু আমরা আমাদের দেশের লোকরা আমাদের ভাগ্য পরিবর্তন আমাদেরকে করতে হবে। এবং সেটা অবশ্যই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আপনাকে মানতে হবে ইন্ডিয়া যেটাকে সমর্থন করবেন না, তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর ইন্ডিয়া যদি সমর্থন করে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে। আবার শুধু কথা বলি, এই জন্য এখন প্রাণ নাশের হুমকিও পেতে হচ্ছে। আল্লাহ হচ্ছে হায়াতের মালিক, মৌতের মালিক, এটা মানুষ ভুলে যায়। এবং কারো কিছু করার কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে। আর এই বিশ্বাস না থাকলে, এই বিশ্বাসের নামই হচ্ছে ইমান, আর ইমান না থাকলে আপনি তো মুসলমান না। সো যারা এগুলো ভুল করতেন তাদেরকে আমার অনুরোধ যে ভাইরে আল্লাহর উপর ভরসা রাখেন। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রশ্নে শোনেন, শেখ হাসিনা কোনো ইস্যু না, আবার ভালো করে বলতেছে, শেখ হাসিনা কোনো বার্গেন না। শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকবে না ইন্ডিয়াতে থাকবে না, বা কোথায় যাবে, এই নিয়ে আমার কাছে মনে হয় না কোনো আলোচনা করার কোনো দরকার আছে। কেন? এটাকে নিয়ে যত আলোচনা করবেন, আমাদের একটা বাংলা কথায় আছে, আবর্জনাকে বেশি নাড়ালে গন্ধ ছড়ায়, ভালো কিছু আসে না। তো যিনি এখান থেকে স্বেচ্ছায় চলে গেছে, সে পাসপোর্ট নিয়ে গেছেন না পাসপোর্ট ছাড়া গেছেন, এটা তার উপরেই ছেড়ে দেন। আর একটু বোধ হয় আমার ভাইরা বোধ হয় জানেন না, উনি কিন্তু ওনার বাবার পরেও ওই দিল্লিতেই ছিলেন, এবং উনি এই দেশে যখন ঢুকছেন দিল্লি থেকেই ঢুকছেন। উনি ঢোকার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব হত্যা হয়েছেন। হত্যা হওয়ার পরের দিন উনি বর্ডার দিয়ে আবার ইন্ডিয়া পালিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ওনাকে বর্ডারে ধরা পড়ছিল। এই যে কাহিনী, যদি আমি ভাবি যে ওইটা আমার বাড়ি, তাহলে তো আমি সে বাড়িতে যেতে চাবই ভাই। আপনি কেন সে বাড়িতে তাকে যেতে আটকাচ্ছেন? বরং আপনি একটা কাজ করেন, এইটা তার বাড়ি না, অতএব এখানে তার আসার কোনো দরকার নেই। যদি এইটা গভর্নমেন্ট, যে পলিটিক্যাল পার্টি সামনে আসুক, এইটাকে যদি সবাই মিলে একটা জায়গায় দেন, উনি চলে গেছে, আপদ বিদায় হয়ে গেছে। সো আপদ বিদায় হয়ে গেলে কি করে, তখন আর তাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়। আমরা শুকরিয়া আদায় করছি, তার একটা বিচার হয়েছে, সে মৃত্যুদণ্ড পাইছে। সো ইন্ডিয়া যদি ভাবে শেখ হাসিনা হচ্ছে এদেশের সরকারের সাথে একটা বার্গেন জিনিস, তাহলে ইন্ডিয়ার একটা মূর্খম। কারণ শেখ হাসিনা আমাদের জন্য বার্ডেন, শেখ হাসিনা কোনোদিন আমাদের জন্য হেল্পফুল না। আর ওনার যে বয়স, ওনার যে পার্টি, একটা জিনিস দেখেন, লক্ষণ সেন বলেন, নবাব সিরাজউদ্দৌলা বলেন, সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে কি হয়েছে, পরাজিত হয়েছে, তিনি তার ফ্যামিলি নিয়ে নৌকায় করে চলে গেছে। তার সাথে থেকে তার লোকসর সবাই কি চলে গেছে? না, পৃথিবীতে কোনোদিন তা যায় না। আর পৃথিবীতে তখনই যায় মানুষ যখন মানুষের শিকড়, দেখেন আমি আপনি যখন জন্মগ্রহণ করি, তখন জন্মগ্রহণ করার পর কিন্তু আমাদের নাড়িটা কেটে দেওয়া হয়। নাড়িটা কেন কেটে দেওয়া হয়? মার সাথে তো আমার একটা জয়েন্ট থাকে। তা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে বলতেছি, আপনারাই চিন্তা করেন তো, যদি এই দেশের সাথে শেখ হাসিনা বা আওয়ামী লীগ, আর একটা জিনিস সবাই শেখ হাসিনা করে না, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের সাথে যদি সেই নারীর বন্ধন থাকতো, তাহলে কি কোথাও যেতেন? 71 সালে আর পর বাংলাদেশের কয়জন মুসলমান বা জামাত ইসলামের কয়জন লোক পাকিস্তান চলে গেছে দেখান তো। 71 সালে যদি তাই হয়ে থাকে, যে দাড়ি টুপি আলা হলে তো আপনারা 15 বছর দেখালেন রাজাকার, আপনি একটা লিস্ট দিয়ে দেন যে কতগুলো লোক এই দেশ থেকে চলে আসে। উল্টা কি গোলাম আজম সাহেব ওই দেশ থেকে এখানে এসে তিনি মামলা করলেন তার নাগরিকত্ব ফেরার জন্য। সো মানুষকে ওপেন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবার ভুল আছে, কিন্তু ভুল যে স্বীকার করবে না, সে কখনো আপনাকে ওন করে না। শেখ হাসিনা এখনো ওখান থেকে বসে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেই বক্তব্যগুলো কি আমাদের দেশের জন্য? আর আমি আপনাদের সামনে আরো একটা প্রশ্ন করে দেয় আজকে। শোনেন, ইন্ডিয়ায় যে বললেন যে দ্বিচারিতা, এটাকে আজকে থেকে, আমি যখনই এই কথাগুলো বলি তখনই সবাই আমার উপর রাগ করে। আমি তো ভাই কোনো কথা বানায় বলি না, আমি বই নিয়ে যাই টক শোতে, এই নিয়েও এই তুষার সাহেবরা খুবই খ্যাপা আমার উপর, বই নিয়ে আসেন কেন? ভাই আমি, আমার কাজ হচ্ছে যে
আল্লাহর ইচ্ছায় যেমন এই জবান থেকে এক ফোঁটা মিথ্যা কথা না বের হয়, এবং যেটা বের হবে সেটা আমি এই কোথায় আছে, কোন বই আছে সেখান থেকে দেখাবো। আমার জন্ম তার 71 সালে না, কিন্তু আমি তো এই কথা বলতে পারবো না যে 71 সম্পর্কে আমি জানি না। আমি তো ব্রিটিশ আন্দোলন থেকেই জানি, কারণ আমি বই পড়ে এগুলো জানার কি হয়েছে আমার কাছে চেষ্টা করছি, জানছি। এখন আপনি দেখেন, শওকত সাহেব বললেন, ভাই আর্মি অফিসার ভাই জানেন, শওকত সাহেব তার নিজের বইতে লিখলেন যে কি আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না, আগরতলায় ইনফ্যাক্ট কে গেছেন, আর নাম কি আল্লাহ, শেখ মুজিবুর রহমান গেছেন। তারপরে আমি সেদিন এই কালের কণ্ঠতে একটা ইয়া ছিল, কনফারেন্স ছিল, সেখানে গেছি, তাদেরই পেপারে ছাপা হয়েছে দীনেন্দ্র নাথের, আমি বলে দিচ্ছি তার, আমি দেখাও দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন ভাই, বাংলাদেশ প্রতিদিন 24শে সেপ্টেম্বর 2014 বুধবার, মুজিব ইন্দিরা প্রথম বৈঠক নাথবাবু ও তারাদার বাড়িতে। কত সালে এই বৈঠক করলো? 67 সালে। আমি যখন ওনাদেরকে এই কথা বললাম, ওনারা ওটা করলো কি, সেন্সার করে দিল, ওইটা আর কোনো জায়গায় দেখালো না। আমি তাদেরকে বলছিলাম যেটা আপনাদের পেপার, মানে এটা তো বসুন্ধরা গ্রুপের পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সব বসুন্ধরা গ্রুপের পেপার। তা আপনারা আপনাদের পেপারে দিচ্ছেন যে শেখ সাহেব যখন আমরা 65 সালে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়াকে আমরা শত্রু রাষ্ট্র বললাম, শত্রু রাষ্ট্রের বাসায় যে আপনি দেশ ভাগের জন্য যখন সরা পরামর্শ করতেছেন, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? এবার আরো একটা গল্প বলি আপনাদেরকে, শুনুন। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিরকম দেখেন, ইন্ডিয়া ম্যানিপুলেটেড কিরকম। ছোটবেলা থেকেই ব্যারিস্টার হতে চাইছি, যে বাবা বললেন যে আমরা গরিব মানুষ, বিলাত পাঠানোর গেলেও তোমাকে তার আমি টিউশন ফি দিতে পারবো না, তার চেয়ে এক কাজ করো, বড় বড় লয়াররা সবাই আগে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, লয়াররা, তারপরে ল পড়ছে, যদি হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স পড়ে নাও, নিয়ে যে বিলাত যেতে পারে গেলা, আর বিলাত না যেতে পারলে এখানে ল পড়ে নিলা। সো আমি রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে পড়তে না, এখনো মনে আছে। ডক্টর ফজল ওনার নাম ছিল, উনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, প্রভিসিও ছিলেন মোস্ট প্রবাবলি। তো ফজল সাহেব ক্লাসের মধ্যে বলতেছে, কে কে আমার বই কিনছে? সবাই হাত তুলতেছে। আমার যখন আসছে বলছে, না আমি আপনার বই কিনিনি। কার বই কিনছো? আমি বললাম রওনক জাহানের বই কিনছি। বলে তুমি কিভাবে পাশ করে নাও, দেখে নিব। এবং জানেন কেন উনি এই কথা বলছেন? রওনক জাহানের দাওয়া ছিল যে পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মধ্যে যে ডিসপ্যারিটির কথা বলে, বৈষম্যর কথা বলে যে জালিয়াতিটা রেহমান সোবান থেকে শুরু করে আমাদের দেশে করা হয়েছে, এটা পশ্চিম পাকিস্তান স্ট্যাটিস্টিক্স ছিল না, এটা রওনক জাহানের বইতে বলা আছে। তো ওই কথা আমি লিখলাম, আমাকে 17 দিল, মানে পাস মার্ক দিয়ে আমি সেবার পাস করলাম। পরের বছর আমার বলে দিই, ওনার থিসিস পেপার থেকে হুবহু লিখলাম, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। সো শিক্ষা ব্যবস্থায় আপনাকে খুশি করে যখন ইতিহাস লিখতে হয়, তাহলে প্রকৃত ইতিহাস লেখা যাবে না। এখন কেন ইন্ডিয়ার কথাটা বললাম? ইন্ডিয়া সারা জীবনই আমাদেরকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছে। কেন অপ্রাসঙ্গিক করতে চেয়েছে? আমাদের তো বৃহত্তর, যে লর্ড মাউন্টব্যাটেনের আগে ক্রিস মিশন, ক্যাবিনেট মিশনে ছিল 3টা অঞ্চল হবে, রাতারাতি 3টা অঞ্চল কোথায় গেল? আজকে আমরা যখন একটা জিনিস দেখেন, 66 সালে 6 দফা দিলে, 6 দফার ভিত্তিতে এলএফও হলো, এলএফওর ভিত্তিতে একটা ইলেকশন হলো, সেই ইলেকশনে আমরা জয়লাভ করলাম। ধরে নেন আপনাকে একটা ভাইদের বাড়ি করতে যাই না, রাজশাহী অঞ্চলে তো এখনো শিল্প প্রতিষ্ঠান নেই, স্বাধীনতা 53 বছর পর। তা আমি কেন বলবো যে রাজশাহী আর খুলনা ডিভিশন নিয়ে আমরা ভাগ হয়ে যাবো? চারু মজুমদার যেটা বলছিল যশোরে, যে আমরা এই অঞ্চল ভাগ করে আলাদা হয়ে সমাজতন্ত্র কায়েম করব, এটা দেশদ্রোহিতা না এটা, এটা কি দেশপ্রেম? ভাই আমি আপনাদের কাছে যে আমি যদি বলি যে এই, মানে আবার আরেকটার দিকে হিল ট্রাক্সের সবাই যখন হিল ট্রাক্স নিয়ে কনস্পিরেসি করলো, আমরা কি বললাম? যে এটা ষড়যন্ত্র হচ্ছে দেশ ভাগের জন্য, এবং যারা এটা করতেছে তারা দেশদ্রোহী। তো এই একই জিনিসটা শেখ মুজিবুর রহমান সাহেব করলেন। শেখ মুজিবুর রহমান সাহেব ডিসপ্যারিটির নাম দিয়ে, উনি তো কেন স্বাধীনতার কথা আসবে? আচ্ছা, দ্বিতীয় কথা, তাহলে ভারত কি কি করলেন স্বাধীনতার সময়? দেখেন একটা একটা করে, এইগুলো কথা আমাকে একটা সেকেন্ড দিতে হবে, বই দিলে নিয়ে এসে দেখ।
জ্যাকব সাহেব একটা বই লিখলেন, সে বইয়ে লিখে দিলেন জ্যাকব সাহেব যে আমাদের যে 10ই এপ্রিল 1971 সালে যে স্বাধীনতা ঘোষণাপত্র সেটা ইন্ডিয়া লিখে দিয়েছে। ইন্ডিয়া সমস্ত মুভিতে দেখান যে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যে সৈন্যবাহিনী সেনাবাহিনী সারেন্ডার করলো সেটা করলো ইন্ডিয়ার বাহিনীর কাছে। আমার সেনাবাহিনী প্রধান এজে ওসমানী। তা আমি আর এটা নিব না, আমি বারবার বলতেছি ইন্ডিয়া আমার মুক্তিযুদ্ধটাকে, আমার মহান মুক্তিযুদ্ধটাকে ছিনতাই করে নিয়ে আমাকে একটা করদ রাষ্ট্র করতে চেয়েছিল। কেন করদ রাষ্ট্র করতে চেয়েছিল? যে পাকিস্তান থেকে এই অংশ যদি আলাদা হয়ে যায়, যেহেতু কাশ্মীরের একটা অংশ আজাদ কাশ্মীর হিসাবে পাকিস্তান দখল করে ফেলছিল, সেই জন্য সে এই টিকটা নিল আমাদেরকে আলাদা করে। এবং সেটাই দেখেন, এই যে দীক্ষিতের একটা বই আছে লিবারেশন অ্যান্ড বিয়ন্ড, পড়ে দেখেন, ওখানে লেখা আছে শেখ সাহেব চায়নি ইন্ডিয়ার সৈন্য চলে যাক। সোভিয়েত রাশিয়া বলছে তোমার সৈন্য যদি ফিরায় না নিয়ে আসো, এবং হেনরি কিসিঞ্জার বলছে যতক্ষণ ইন্ডিয়ান সৈন্য এই দেশ থেকে না যাবে কোনো দেশ বাংলাদেশকে রিকগনিশন দিবে না। এবং আপনারা দেখেন যে যতদিন সৈন্য আসেনি ততদিন আমরা রিকগনিশন পাইনি, কারণ এটা সারা এই পৃথিবী জানতো যে তারা আমাদেরকে কি করে ফেলে দিবে, এটা করদ রাষ্ট্র করে ফেলে দিবে। সেই জন্য ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে কিন্তু সৈন্য নিয়ে নিচ্ছে। আর আমরা ক্রেডিট দিতে চাই কি শেখ মুজিব এটা পিছনে নিয়ে নিচ্ছে। আসেন ও অতীতের কথা বাদ দেন, আপনি 2013 সালে সমস্ত পলিটিক্যাল পার্টি বললো যে গণতন্ত্রের সাথে তত্ত্বাবধায়কের আন্ডারে ইলেকশন হতে হবে। ওপার থেকে কে ফ্লাই করে চলে আসলো? সুজাতা সিং, মনে আছে কিনা আপনি জানি না। সে এসে এরশাদ সাহেবকে কি ডিনারে কি পরামর্শ দিলেন, পরামর্শ বলে দিচ্ছি। এরশাদ সাহেব জেলে যে সারা জীবন তো মিলিটারি অফিসার ছিল, সম্মানের সাথে ছিল, জেলটা খুব কষ্টের। সুজাতা এসে বললো কথা না শুনলে জেলে ঢুকায় দেবো। কারণ তখন কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এরশাদ সাহেবকে কিন্তু বের করছে আওয়ামী লীগ 96 সালে, খালেদা জিয়া কিন্তু বের করেনি। সেজন্যই খালেদা জিয়ার প্রতি এরশাদ সাহেবের ওই আস্থাটা ছিল না। আর যখন এখন দেখলো যে যদি আওয়ামী লীগের কথাও না শুনি তাহলে তো খালেদা জিয়াও নাই, আমার তো 2 গুলি হারাবে, উনি ঘোষণা দিয়ে দিল আমি ইলেকশনে চলে যাবো। এবং এয়ারপোর্টে যে সুজাতা সিং কি নতুন ডেমোক্রেসির দিলেন ডেফিনেশন, সংখ্যাগরিষ্ঠ দল যোগ দিলে সেটা ডেমোক্রেসি। আরে সংখ্যাগরিষ্ঠ মানুষ না, কিন্তু 14 দল, রাশেদ খান মেননের দলের কোনো অস্তিত্ব আছে? ইনুর দলের কোনো অস্তিত্ব আছে? দিলীপ বড়ুয়ার দলের কোনো অস্তিত্ব আছে? এই যে ইন্ডিয়া যখন যেভাবে ইচ্ছা আমাদেরকে ইউজ করছে, এবং এই ইউজ করার জন্য বিভিন্ন মেকানিজম আছে, কিন্তু আমরা আমাদের দেশের লোকরা আমাদের ভাগ্য পরিবর্তন আমাদেরকে করতে হবে। এবং সেটা অবশ্যই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আপনাকে মানতে হবে ইন্ডিয়া যেটাকে সমর্থন করবেন না তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন, আর ইন্ডিয়া যদি সমর্থন করে তাহলে বুঝবেন আপনি সঠিক পথে নাই। আজকে যেমন বলতেছে ইন্ডিয়া যে ডেমোক্রেটিক একটা সরকার হলে তার সাথে সম্পর্ক রাখবো। কেন ভাই, আমার এই সরকারের সাথে সম্পর্ক রাখলে তোমার কি সমস্যা? ও এই সরকার তো চোখ বা মাথা নিচু করতে পারেনি, জিয়াউর রহমানকে পারেননি, খালেদা জিয়াকে পারেননি, ওই জন্য ওনাদের দুজনের জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে যে আমরা ইন্ডিয়ার দাস না। জিয়াউর রহমানকে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে কিভাবে তিলে তিলে